শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণা হতে পারে আজ। প্রসিকিউশন জানায় শেখ হাসিনা সহ ৩ আসামির মামলায় আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে রায়ের দিন জানাতে পারে আদালত। তবে তার আগে অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন। এর আগে বুধবার রাষ্ট্রপক্ষের উপস্থিতি অভিযোগের বিরুদ্ধে শেষ দিনের যুক্তি উপস্থাপন করেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। আসামিরা খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। তবে প্রসিকিউশন জানায়, অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ আমলে গুম নির্যাতন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে 15 সামরিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন 1 মেজর জেনারেল, 6 ব্রিগেডিয়ার জেনারেল, 4 কর্নেল, 3 লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর। এছাড়া শেখ হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশ। মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজত থেকে গ্রেপ্তার করে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য ভোর থেকে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় বিজিবি, র্যাব, পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রেওয়াজ ভেঙে ভোর থেকেই প্রস্তুত করা হয় আদালতও। সকাল 7টার দিকে বিশেষ প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 8টার দিকে নেওয়া হয় কাঠগড়ায়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠায় কারাগারে। একই সাথে গুমের 2 মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 13 আসামিকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে। সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনীর সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনীর নয়। মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্ত সামরিক কর্মকর্তারা চাকরিতে থাকতে পারবেন না বলে জানায় প্রসিকিউশন। তবে তাদের আইনজীবীরা জানান ভিন্ন কথা। যে অফেন্স যখন কমিশন করেছে তখন সেই সময় বিদ্যমান আইনে শাস্তি দিতে হবে। ন্যায্যতার জন্য 5ই আগস্ট ঘটেছে, বিপ্লব ঘটেছে। সো আপনি বিচার শেষ হওয়ার আগে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। সো এইটা অত্যন্ত একটা আমি বলবো যে খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি মনে করি সরকারের উচিত এইটাকে রিপিল করা, অথবা ইট উইল বি চ্যালেঞ্জড ইন হাইকোর্ট। আদালতের কার্যক্রম শেষে 15 সামরিক কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের অস্থায়ী কারাগারে নেওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের আগে বড় দলগুলো প্রশাসন ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও দাবি তার। এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব মন্তব্য করেন তারা। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে উঠে আসে নির্বাচনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কয়েকটি বিষয়। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন সহ কয়েকটি দাবি তুলে ধরে এনসিপি। পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে।
যে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি। বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। জামায়াতের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিশেষ দলের হয়ে কাজ করছে। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোটের দাবি তাদের। সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে। আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার, সচেতন থাকা। এর আগে মঙ্গলবার চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন না করলে অশুভ শক্তির উত্থান ঘটতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই শঙ্কা জানান তিনি। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টের সহযোগীদের বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সরকারকে সব ধরনের প্রভাব মুক্ত হতে হবে। নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে, আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে এমন কেউ সরকারে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, কোনো দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে। এই জন্য অতি সত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদী সরকারের সহযোগীরা নিজ পদে বহাল থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করা মানে এটা তার লুকোনো লোক নন, তারা তো গোপনে থেকে করেননি। যত দ্রুত সম্ভব সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার আহ্বানও জানান রিজভী। এইরকম আরও অনেক প্রশাসনের লোকজন আছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নিরাপত্তার স্বার্থে নিজস্ব কৌশলগত অবস্থান জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। বলেন, ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। বুধবার রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্ব দেন তারা। ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও BIISS। বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে সাবেক কূটনীতিক বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির কোনো বিকল্প নেই। অভ্যন্তরীণ ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপের সুযোগ আমরাই করে দেই, এমন চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে। বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় কৌশল প্রণয়নের বিকল্প নেই।
এ প্রসঙ্গে সরকারের নীতি নির্ধারকরা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী, কিন্তু বিগত সরকার ক্ষমতার লোভে তাদেরই বিতর্কিত করেছে। নিজের দেশের মানুষকে হত্যা, গুম, নির্যাতনের নজির কোথাও নেই। কি দুর্ভাগ্য, যারা ইউনিফর্ম পরা ছিল তাদের অপরাধে জড়ানো হয়েছে। কেবল ক্ষমতায় টিকে থাকতেই তা করা হয়েছে। রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি। বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা। আলোচকরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ও ভারসাম্যের কূটনীতি এগিয়ে নেওয়া বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে অলি আহমেদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরই মধ্যে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপির সাথে শক্ত দিন দরবারে না যাওয়ার কথা জানিয়েছেন এলডিপি। ২০০৬ সালের ২৬ অক্টোবর AQM বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির ২৪ সংসদ সদস্য একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে আদর্শগত কারণে ২০০৭ সালে এলডিপি ও বিকল্প ধারা পৃথক হয়ে যায়। প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী হলেও ২০০৮ সালে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে এলডিপি, আসন পায় একটি। পরে ২০১০ থেকে বিএনপির ১৮ দলীয় ঐক্যজোটের অংশ হয় এলডিপি। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির অন্যতম সঙ্গী ছিল দলটি। আগামী নির্বাচনেও বিএনপির সাথে জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে তারা। এরই মধ্যে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে এলডিপি। আন্দোলনের সংগ্রামে, মিটিংয়ে, মিছিলে সব জায়গাতে আমরা বিএনপির সাথে ছিলাম এবং এখনও আমরা তাদের সাথে আছি। সম্ভাব্য প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এরকম ৮৪ জন আমরা সিলেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কার্যক্রম শুরু করার জন্য। শিগগিরই ৮৪ প্রার্থীর তালিকা নিয়ে বিএনপির সাথে আলোচনায় বসবে এলডিপি। লক্ষ্য একটাই, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া। প্রার্থীর যোগ্যতা বিচারে প্রয়োজনে আসন ছাড় দেবে দলটি। সবাই গুণগত মানসম্পন্ন ব্যক্তি, কিন্তু এখানে ইকুয়ালদের মধ্যে বেস্ট যে হবে সেই মনোনয়ন পাবে। এখন বিএনপিরও প্রার্থী আছে, আমাদেরও প্রার্থী আছে। হ্যাঁ, আমরা তাদের সাথে বসে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে যে ভালো বলে বিবেচিত হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সাধারণ মানুষের মতোই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা দলটির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬৪,০০০ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের অবসর ভাতার আবেদন ঝুলে রয়েছে। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টে ১ বছর ধরে নেই পরিচালনা পর্ষদ। এর ফলে ২০২১ সালের পরের আবেদনগুলো নিষ্পত্তি হচ্ছে না। ব্যাপক ভোগান্তিতে শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবসরের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড থেকে পেনশন পান। এই টাকা প্রাপ্তি নিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়। ১ বছর পার হলেও সেই পর্ষদ আর গঠন করা হয়নি। ফলে কল্যাণ ট্রাস্টে ২০২২ এবং অবসর বোর্ডে ২০২১ সালের পরের আবেদনের কোনো প্রক্রিয়া করা যাচ্ছে না। এর মাঝে সফটওয়্যার সমস্যার কারণে ২০২১ সালের আগে যারা আবেদন করেছে তারাও অবসর সুবিধা বোর্ডের টাকা পায়নি। এসব জটিলতার কারণে শিক্ষকদের ভোগান্তি আরও বাড়ছে। ছোট মেয়ে বেসরকারি ভার্সিটিতে লেখাপড়া করে, এখন তার পড়াশোনার খরচ চালা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই সময় বলছে আপনি ১-১.৫ সপ্তাহের মধ্যে টাকাটা পাবেন। এখন আজকে আসছি, বলতেছে কি আপনারা টাকাটা কি বলে আরো ১.৫ মাস সময় লাগবে। নিজের টাকা জমানো টাকা যদি পাইতে যদি ৫ বছর লাগে যায়, তো অবশ্যই টাকা পেতে কত দিন লাগবে এটা তা বলা বাহুল্য। কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলছেন ২০২২ সালের আগের আবেদনে টাকা দেয়া হচ্ছে। এখন চিন্তা ভাবনা করছেন মন্ত্রণালয়ে, আমরা আমাদের কতটি পেন্ডিং আবেদন আছে এবং কত টাকা লাগবে এই ধরনের একটা চিঠি আমরা মন্ত্রণালয়ে দিয়েছি। এখন আশা করি আমরা পাবো।
অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তারা বলছেন, সফটওয়্যার জটিলতার কারণে কয়েক মাস টাকা দেয়া যায়নি, কিন্তু এখন টাকা দেয়া হচ্ছে। 410 জনের একটা অ্যাডভাইস মন্ত্রণালয়ে পাঠিয়েছি, অ্যান্ড ইনশাল্লাহ এই সপ্তাহ আরও 500 জনের জন্য অ্যাডভাইস পাঠাবো এবং এটা চলমান থাকবে। তবে এই ক্ষেত্রে আমাদের একটু সফটওয়্যারের জটিলতার কারণে একটু স্লো হচ্ছে, তবে ইনশাল্লাহ পেমেন্ট হিসেবে আমার প্রত্যেক সপ্তাহে আমার এখন অ্যাডভাইস যাবে। এদিকে অবসরের পরপরই পেনশনের টাকা দিতে হলে 9,000 কোটি টাকা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে কোনো নীতিমালা নেই দেশের 68% ব্যাংকের। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে দুর্বলতা। বুধবার রাজধানীতে গবেষণা সংস্থা BIBM এর কর্মশালায় এসব কথা উঠে আসে। ঝুঁকি এড়াতে এআই প্রযুক্তি ব্যবহারের সতর্কতার তাগিদ দেন বিশেষজ্ঞরা। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি ব্যাংক খাতে প্রতিনিয়ত বাড়ছে সাইবার ঝুঁকি। নিরাপত্তার ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে 2016 সালে $10 লাখ চুরি করে হ্যাকাররা। এত বছর পার হলেও সাইবার নিরাপত্তার বিষয়ে এখনও পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে BIBM এর আলোচনায় উঠে আসে, সাইবার হামলার শিকার হলে বর্তমানে AI পদ্ধতি ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে মাত্র 5% ব্যাংকের। বাকি 95% ব্যাংক সাইবার হামলার পরবর্তী পুনরুদ্ধারে এখনও ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করছে। তাই প্রযুক্তি খাতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান BIBM এর। হ্যাকাররা যেহেতু অ্যাটাক করার জন্য ইনোভেটিভ টেকনোলজি তারা ইউজ করছে, হ্যাঁ, তো কাজে এটাকে মোকাবেলা করতে হলে আমাদের যে ব্যাংকের যে সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে, এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেমগুলো, সেগুলোকেও আমাদেরকে পাওয়ার্ড করতে হবে। এ সময় আলোচকরা বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। তবে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে না পারলে ব্যাংকসহ অনেক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। মানি লন্ডারিং এর ক্ষেত্রেই বলি, সাইবার সিকিউরিটির ক্ষেত্রেই বলি, নেটওয়ার্ক মনিটরিং ম্যানেজমেন্টের টুলসের কথাই বলি, SIM এর কথাই বলি, SOC-এর কথাই বলি, সবাই যারা অফার করছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেজর চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এই টুলসগুলোর ক্ষেত্রে যদি আমাদের এই আইটি কমিউনিটির লোকজনকে চিন্তা করে, তো আমাদের দেশে মোটা দাগে হিউম্যান সিকিউরিটি যেখানে কম, সাইবার সিকিউরিটি তো অনেক দূরের কথা। তো রিয়ালিটি আমাদেরকে নিতে হবে এবং রেগুলেটরের সাথে খুব ক্লোজলি কাজ করতে হবে প্র্যাকটিশনারদের। এটা একজন আরেকজনের সম্পূরক। ব্যাংকের দ্রুত গ্রাহক সেবা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি প্রতিরোধে AI সহ নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত, দোকানদার, হকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে, ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে। পাশাপাশি তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের অব্যাহত দাপট আর প্রশাসনের ঢিলেঢালা তৎপরতায় ফুটপাত দখল নিয়মে পরিণত হয়েছে। মুন্সিগঞ্জ শহরের সদর থানা রোড, জুবলি খাল সড়ক সহ প্রধান সড়কগুলোর ফুটপাত জুড়ে বসেছে ফল, সবজির দোকান। কোথাও আবার স্থায়ী দোকানগুলো সীমানা বাড়িয়ে দখল করেছে ফুটপাত। ফলে ব্যস্ত সড়কই এখন পথচারীদের হাঁটার পথ। এতে গুরুত্বপূর্ণ সড়কেও তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত উচ্ছেদ অভিযান না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। প্রশাসনের অভিযানের পর কয়েক ঘন্টা না যেতেই আবারও পুরনো অবস্থায় ফিরে যায় ফুটপাত। ফুটপাত যেভাবে অবৈধভাবে দখল করে রাখছে বিভিন্ন দোকানদাররা, ফলের ব্যবসায়ীরা এবং এই ফুটপাতের দোকানদাররা, যার কারণে হাঁটা একেবারেই দায়, যার কারণে মানুষের আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়। ফুটপাত দিয়ে হাঁটতে পাই না জন্য জনগণ রাস্তায় নেমে আসে আর রাস্তায় রিক্সা চায়। এত পরিমাণ যানজট হয়, আমরা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারি না। মুন্সিগঞ্জ সুপার মার্কেট হইতে কাচারি পর্যন্ত আসতে প্রায় যেখানে সময় লাগে 2-3 মিনিট, সেখানে 20-25 মিনিট সময় আমাদের আসতে সময় লাগে। ফুটপাত দখলমুক্ত করতে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েকবার নোটিশ করা হয়েছে যেন ফুটপাতগুলো তারা ছেড়ে দেন। আমরা বেশ কয়েকবার নিজেরা গিয়ে বলে এসেছি তারা যেন এটা ছেড়ে অন্য কোথাও সরে যায়। আমরা এই মেসেজ তাদেরকে দিয়েছি এবং সর্বশেষ মুন্সিগঞ্জ সদর পৌরসভা আছে, এখানে পৌরসভার যারা দায়িত্বে আছেন তারাও তাদের সাথে নিয়ে বসেছেন এবং কথা বলেছেন।
শহরের সৌন্দর্য, নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের আব্দুলপুর জংশন থেকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে রেলের ডাবল লাইন না থাকায় ভোগান্তিতে চলাচলকারীরা, পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচও গুনতে হচ্ছে রেল বিভাগকে। সংশ্লিষ্টরা বলছেন, ডাবল লাইন নির্মাণ হলে ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে ব্যবসা বাণিজ্য ও রাজস্ব আয়। ৭৫ বছর আগে ট্রেনে যে পথ যেতে নাটোরের মানুষের ৩ থেকে ৪ ঘন্টা লাগত, এখন তা পৌঁছেছে ৬ থেকে ৭ ঘন্টায়। ব্রিটিশ আমলে এই জেলার আব্দুলপুর জংশন থেকে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত ডাবল লাইন ছিল, কিন্তু পাকিস্তান আমলে একটি লাইন উঠিয়ে নেওয়া হয়। স্বাধীনতার পর অর্ধ শতাব্দীতেও সেই লাইন ফিরিয়ে আনেনি কোনো সরকার। রাজশাহী অঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ নানা কারণে গুরুত্বপূর্ণ। এছাড়া ঢাকা থেকে উত্তরাঞ্চলের ট্রেন নাটোর পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছালেও চিলাহাটি যেতে সময় লাগে বেশি, কারণ বিভিন্ন স্টেশনে ট্রেনের পাসিংয়ে অতিরিক্ত সময় ব্যয় হয়। রেলওয়ের কোনো ডেভেলপ উত্তরবঙ্গের হয় নাই, যার ফলে আমাদের যাত্রীদের অত্যন্ত কষ্ট অনুভব করতে হয়। এই ডাবল লাইন না থাকার কারণে আমরা বিভিন্ন সময় ভুক্তভোগী হচ্ছি, কিন্তু রেলওয়ের কোনো ভ্রুক্ষেপ নেই এটার প্রতি। আব্দুলপুর জংশনে প্রায় সময়ই দেখা যাচ্ছে রেল ক্রসিংয়ের জন্য 30 থেকে 40 মিনিট আমাদের টাইম ওয়েট করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ রুটে 2টি রেল লাইন হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। 50 ঘন্টা ফুয়েল পড়ে, সরকারি ফুয়েল, এইটার থেকে সেফ হবে। উত্তরবঙ্গের সঙ্গে 8 ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ট্রেন লাইনচ্যুত হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডাবল লাইন হলে আমরা আরেক লাইন দিয়ে ট্রেন সচল করতে পারবো। উত্তরাঞ্চল রুটে আরেকটি লাইন গুরুত্বপূর্ণ বলছেন রেল বিভাগের কর্মকর্তারাও। জানিয়েছেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাড়ি যেগুলো বিলম্ব হয়, সে বিলম্বগুলো ঠিক হতে আমাদের অফ ডে পর্যন্ত যেতে হয়। তা আমাদের যদি ডাবল লাইন হয়, তাহলে আমরা কোনো একটা গাড়ি যদি কোনো সমস্যায় পড়ে, আমরা অন্য একটা লাইন ইউজ করে আমরা গাড়িগুলো চালাতে পারবো। এই রুটে প্রতিদিন 25 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহজেই স্বাস্থ্যসেবা পেতে প্রান্তিক মানুষের ভরসার স্থান কমিউনিটি ক্লিনিক। তবে পর্যাপ্ত ওষুধ ও জনবলের অভাবে অনেক ক্ষেত্রে আশানুরূপ সেবা মিলছে না। কোথাও কোথাও ক্লিনিকের ভবন দীর্ঘদিন জরাজীর্ণ পড়ে থাকলেও সরানোর উদ্যোগ নেই। ওষুধ সংকট কাটানো এবং মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ সেবাগ্রহীতাদের। যশোর সদরের হাসিমপুর গ্রামের ভ্যানচালক আব্দুল হাকিম 2 সপ্তাহ আগে চর্মরোগে আক্রান্ত হন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকে 2 বার গিয়েও ওষুধ পাননি। বেশিরভাগ রোগীরই এই অবস্থা। অনেক সময় প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ার অভিযোগ। চালায় খাই ভ্যান, গরিব মানুষ আমরা, কি করব ভাই? আসি, সরকারি ক্লিনিক ছিল, আসি, আসার পরে বলেন এই 15 দিন 20 দিন পরে আসেন, আসলে ওষুধ পাবেন। যশোরের 283টি কমিউনিটি ক্লিনিকে প্রায় 8 মাস ধরে ওষুধের সংকট। চাহিদার 3 ভাগের 1 ভাগ ওষুধও মিলছে না, জানান সিভিল সার্জন। ওষুধের স্বল্পতা থাকলেও কমিউনিটি ক্লিনিক অন্য সবচেয়ে কার্যক্রম মানুষকে সচেতন করা, উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস ও যেসব চিকিৎসা এবং পরামর্শ দেওয়া, সে কার্যক্রম চলমান আছে। পিরোজপুরে 170টি কমিউনিটি ক্লিনিকেও রয়েছে ওষুধের সংকট। ঝিনাইদহের 187টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে অন্তত 30টির অবস্থায় নাজুক। ভাঙ্গাচোরা ক্লিনিকে সেবা নিতে গিয়ে হতাশ সাধারণ মানুষ। 10:30 টাকা ডাক্তার আইয়া, আবার মনে করেন 12:30 পুনে 1টা বেজে চলে যায়। ঔষধ থাকতে হবে, যেটা চাইলে পাওয়া যায়। এরা তো রোগ বুঝে ঔষধ দেবে, পেরাই ঔষধে ঘাটতি যাই কই ঔষধগুলা। আমি এখানে সেবা দিতে যে আমাদের এই বিল্ডিংটা খুবই জরাজীর্ণ অবস্থা, মানে ছাদ বেয়ে পানি পড়ে, যার কারণে বৃষ্টি হলে আমাদের এখানে বসে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। পঞ্চগড়ের 110টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগই চলছে একজন কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার দিয়ে। বিনামূল্যে 27টি ওষুধ দেওয়ার কথা থাকলেও অনেক ওষুধই মিলছে না। একই অবস্থা নীলফামারীতেও। যেগুলো বাড়তি ওষুধ দিয়েছিল, 30-32 আইটেমের ওষুধ দিয়েছিল, ওগুলো এখন 10-12 আইটেমের ওষুধ দেয়, আর বেশি অংশ ওষুধ পাওয়া যায় না। আমার সরকারের কাছে আহ্বান থাকবে, প্রতিটা ওয়ার্ডে যেন একটা করে ক্লিনিক হয়, এবং আমাদের যে পুরাতন ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোয় সেবার মান জানি একটু উন্নত করে। নোয়াখালীর কমিউনিটি ক্লিনিকগুলোতে কয়েক মাস ধরে ওষুধ সংকট। রোগীদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই নিয়ে আরো জানাতে পিরোজপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে পিরোজপুর থেকে জানাবেন সহকর্মী তামিম সর্দার। তামিম, মানসম্মত সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জানাবেন। পিরোজপুর জেলার 7টি উপজেলার 53টি ইউনিয়নে 170টি কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং এই কমিউনিটি ক্লিনিকগুলোতে আসলে 5 লাখের অধিক নারী পুরুষ সেবা নিয়ে থাকে। তবে এই সকল কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গিয়েছে যে আসলে সেবা গ্রহীরা সেবা যেমন পাচ্ছেন না এবং পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন না। ফলে এই সকল রোগীরাই আসলে কিন্তু পিরোজপুর জেলা হাসপাতালে ভিড় জমান এবং পিরোজপুর জেলা হাসপাতালের প্রেক্ষাপটও একই। এখানে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না এবং নেই কোনো উন্নত চিকিৎসা। এখানে আসলে অব্যবস্থাপনার ব্যাপক অভিযোগ রয়েছে, যেমন খাবারের মান নিয়ে সব প্রশ্ন রয়েছে, নেই কোনো বিশেষজ্ঞ ডাক্তার, নেই কার্ডিওলজি বিভাগ, ঔষধ নিয়েও আসলে ব্যাপক অভিযোগ রয়েছে। ফলে এখানে আসলে চিকিৎসক সংকট থাকলেও রোগীরা যে সেবা পাওয়ার কথা সে সেবা আসলে তারা একদমই পাচ্ছেন না। রোগী স্বজন, স্থানীয়রা আসলে অভিভাবকরা আসলে সকলেই অভিযোগ করেছেন যে পিরোজপুরের জেলা স্বাস্থ্য বিভাগের আসলে একটি অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে এবং স্বাস্থ্য খাতটি আসলে জেলার অনেকটাই ভেঙে পড়েছে। তবে পরপর দুইবার দুদক অভিযান চালিয়ে ঔষধে গরমিল এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ ফেলেও আসলে স্বাস্থ্য বিভাগের টনক নড়েনি। তবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুরের সিভিল সার্জনের সাথে। তিনি আসলে জানিয়েছেন যে আগের থেকে কমিউনিটি ক্লিনিকের যে অবস্থা এটি ভালো, তবে যেগুলোতে এখনো অভিযোগ আছে দ্রুত ব্যবস্থা নেবেন। এছাড়াও 250 শয্যার জেলা হাসপাতাল চালু হলে হাসপাতালের যে সমস্যা আছে এই সমস্যাগুলো কেটে যাবে। তবে স্থানীয়রা আসলে যে বিষয়টি বারবার বলেছেন যে কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই আসলে এই পিরোজপুর জেলা হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকগুলো রোগীরা সেবা পাচ্ছেন না এবং সেবার মান অত্যন্ত নিম্ন এবং অত্যন্ত ভোগান্তিতে পড়তে হয় রোগীদের এবং রোগীরা সামান্য ত্রুটিতে নিয়ে জেলা হাসপাতালে আসলেই তাদের আসলে খুলনা এবং বরিশালে রেফার করতে হয়। তো এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। জি তামিম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার নোয়াখালী থেকে জানাবেন আবু নাসের। আবু নাসের, আপনি তামিমকে শুনছিলেন। নোয়াখালী জনবল সংকট কতটা এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি কতটা? নোয়াখালীতে সরকারি হসপিটালের কথা বললে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে যথারীতি যে কার্ডিয়াক বিভাগে সেখানে প্রচুর ডাক্তারের সংকট রয়েছে, চিকিৎসক সংকট এবং অন্যান্য সরঞ্জামেরও কিছুটা সংকট রয়েছে বলে জানানো হয়েছে। সবচাইতে বড় কথা যে নতুন ভবনের কাজ হওয়ার পরও বুঝিয়ে না দেওয়ার কারণে পুরনো ভবনে কাজ করতে হচ্ছে খুব ঝুঁকিপূর্ণভাবে। পাশাপাশি আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে। এই স্বাস্থ্যকেন্দ্র কমিউনিটি ক্লিনিকটিতে এর আগেও আমরা এসেছি নিউজ করার জন্য। তখন যেমনটি জানতে পেরেছি যে মূলত এসব কমিউনিটি ক্লিনিক গুলোতে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বাড়ির পাশে হওয়াতে চিকিৎসকের পরামর্শের জন্য ছোটখাটো বিষয়গুলোতে এখানে চলে আসেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিক গুলোতে গত প্রায় 6 মাসের বেশি সময় ধরে কিন্তু পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। বিশেষ করে যে ওষুধ দেওয়ার কথা এই ওষুধগুলো কিন্তু পাচ্ছেন না। ফলে এখানে যারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটা বিব্রতকর অবস্থায় তাদেরকে পড়তে হচ্ছে। কেন ওনার স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই এসে ওষুধের জন্য পিড়াপিড়ি করেন, কিন্তু তারা ওষুধ না পাওয়ার কারণে যারা কর্মরত তাদের সাথে এদের প্রায় ঝগড়াঝাটি হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। তো এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে ওষুধ সরবরাহ না হওয়ার কারণে দিতে পারছেন না। আপাতত তারা আসলে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেন এবং ইপিআই কার্যক্রমগুলোই আসলে মূলত কমিউনিটি ক্লিনিক গুলোতে চলছে। এছাড়া খুব বেশি সেবা এখানকার জনগোষ্ঠী পাচ্ছেন এমনটি বলা যাবে না। বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওষুধ সরবরাহ করলে স্থানীয় বাসিন্দাদেরকে তা সরবরাহ করা হবে। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দিলে জেলা হসপিটাল এবং উপজেলা হসপিটালে স্থানান্তর করছে, পরামর্শ দিচ্ছে, এইটুকুই করছে। এই হচ্ছে এখানকার কমিউনিটি ক্লিনিক থেকে সর্বশেষ। কমিউনিটি ক্লিনিকে সংকট এবং সেই বিষয়ে পিরোজপুর ও নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।
মেহেরপুরে নির্মাণ কাজ শেষ করার 1 বছরের মধ্যে ভেঙে পড়েছে নদীর পাড় রক্ষা বাঁধ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় আবারও ভেঙে গেছে নদীর পাড়। এখনই দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে ভেঙে পড়তে পারে সড়ক সহ আশেপাশের বসতঘর। তবে এলজিইডি বলছে ভাঙা জায়গা মেরামত করে জনদুর্ভোগ কমানো হবে। বেশ কয়েক বছর আগে গাংনী উপজেলার সিন্দুরকোট গ্রাম সংলগ্ন মাথাভাঙা নদীর পাড় ভেঙে যায়। সেটি মেরামতে উদ্যোগ নেয় এলজিইডি। 2021-22 অর্থবছরে বাঁধ ও সড়ক নির্মাণের কাজ শুরু করে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস অথই এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এ প্রকল্পের ইউড্রেন না করেই বিল উত্তোলন করে চলে যায় অথই এন্টারপ্রাইজ। চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে নদীর পাড় রক্ষা বাঁধসহ ভেঙে গেছে নবনির্মিত এই সড়কের বেশ কিছু অংশ। স্থানীয়দের দাবি, তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় 1 বছর না যেতে ভেঙে গেছে এ সড়ক। রাস্তাটা একের ফালতুতে করে গিয়েছে, খালি নাইলে পরে বাড়ির পাশে এই রাস্তাটা ওয়াইড সাথে করতে যাই, যদি এই অবস্থা করেছে তাহলে আমার ঘর বাড়িটা কি অবস্থা। কাজ করি একের ফাঁকি ঝুঁকি, কোনো ভালো কাজও করেনি। 1 বছর হয়েছে রাস্তা তৈরি করার মানে 6 মাস পর থেকে আবার দেখা যাচ্ছে যেমন রাস্তা সেইভাবে চলে গেছে। এদিকে ভেঙে পড়া সড়কটি দ্রুত মেরামত করে জনদুর্ভোগ কমাতে শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছে এলজিইডি। অতি বর্ষণে রাস্তার কিছু অংশ ভেঙে যায় এবং এটা দ্রুত মেরামত করে জনগণের যাতে দুর্ভোগ কমানো যায় সে ব্যবস্থা আমরা এলজিইডি কর্তৃক আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর পাড় রক্ষা বাঁধসহ সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় ৬৬,৯৩,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনায় সংস্কারের অভাবে ৮০টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কিছু কিছু ভবন জরাজীর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। দ্রুত ভবনের সংস্কার ও পাকা ভবন নির্মাণে দাবি স্থানীয়দের। জেলা প্রশাসন বলছে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা অনুযায়ী করা হবে সংস্কার। নেত্রকোনার কেন্দুয়ায় হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমি বিদ্যালয়ের শিক্ষার্থী ৩২০ জন। নির্মাণের ১৫ বছরেও টিনশেড স্কুলটির ছাদ পাকা করা হয়নি। ঝড় বৃষ্টির সময় পানি পড়ায় বন্ধ রাখতে হয় পাঠদান। একই উপজেলার গড্ডা উচ্চ বিদ্যালয়ের ভবন পাকা করা হয় প্রায় ৩০ বছর আগে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্লাসরুমে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে পলেস্তারা। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। ভবনের জরুরি প্রয়োজন, আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে, যার ফলে আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে টাসাটাসি করে আমাদের এই পড়াশোনা করাতে হচ্ছে। দ্রুত জরাজীর্ণ এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। পাকা নেই, বিদ্যুৎ নেই, এজন্য আমরা অনেক সমস্যায় থাকি। প্রচুর গরমের মধ্যে আমাদের বিদ্যালয়ে ক্লাস করতে হয়। এই স্কুলের মধ্যে ভালো একটি কম্পিউটার ল্যাব নেই, ভালো একটি ক্যান্টিন নেই, ভালো পানির ব্যবস্থা নেই। অবকাঠামোর মানে ত্রুটিজনিত কারণে তাদের শিক্ষার মানটাকে সেভাবে দিতেও পারছে না, নিতেও পারছে না। জেলা প্রশাসন জানায় তালিকা করে ধাপে ধাপে বিদ্যালয়গুলো সংস্কার করা হবে। নেত্রকোনা জেলায় অনেকগুলা স্কুলেরই অবকাঠামো খুব দুর্বল, আবার অনেক ভবন যেগুলো আছে এগুলো অনেকগুলো স্কুলের ভবন জরাজীর্ণ হয়ে গেছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো একদম করুণ অবস্থায় আছে এগুলোতে যাতে দ্রুত নতুন ভবন আমরা পেতে পারি, আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরে যোগাযোগ করব। জেলায় মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ২.৫ লাখ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকিপূর্ণ ৮০টি স্কুল ও মাদ্রাসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।